অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন, যে মানুষটি ইতিমধ্যেই দেশ এবং বিদেশ প্রত্যেকটা জায়গায় থেকেই স্বনামধন্য সুনাম অর্জন করেছেন। যে মানুষটি প্রত্যেকটা সময় ভাবছেন যে আপনি কিংবা আপনার প্রিয়জনেরা আগামী জীবনটা কিভাবে সুন্দর করে কাটাবেন। আজকের জীবনটা কিন্তু আমাদের ভীষণই নড়বড়ে, আজকের জীবনটা কিন্তু আমাদের ভীষণই ক্ষণস্থায়ী। আমরা কখন কিভাবে থাকবো কিংবা কোন মুহূর্তে আমাদের কিরকম পরিস্থিতি হবে আমরা কিন্তু কেউই জানি না। আর এটা সবটাই নির্ভর করছে হচ্ছে ভাগ্যের ওপরে। আমরা নিজেদের ভাগ্যকে বদল করার জন্য কিংবা নিজেদের ভাগ্যকে একটু সুন্দর করার জন্য আমরা প্রত্যেকটা মানুষই বিভিন্ন মানুষের কাছে ছুটে যাচ্ছি, তার জন্য কিন্তু লাখো লাখো টাকা খরচা করছি এবং ধারণ করছি বহু মূল্যবান রত্ন। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সেই রত্ন ধারণ করার পরে আমাদের কিন্তু কোনো রকমের ফলই আমরা পাচ্ছি না। যে আশানুরূপ ফল নিয়ে আমরা লোকটার কাছে দৌড়ে গিয়েছিলাম সেই ফলটা হচ্ছে না, কিংবা সেই কাজটা আপনি করতে সাকসেস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি কারণে এত বাধা হচ্ছে, কিংবা আপনি গ্রহরত্ন ধারণ করার পরেও কেন বাধা অতিক্রম করতে পারছেন না, এই যে ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে যিনি আমাদের সামনে তুলে ধরতে পারেন তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। যে মানুষটি 1008 উপাধিতে ভূষিত স্বর্গীয় মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজের দৈহিক নাতি, এবং যে মানুষটি শৈশব থেকেই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। আপনি বুঝতেই পারছেন তন্ত্র সাধনা এমন একটি সাধনা, যে সাধনা কিন্তু সাধারণ মানুষের পক্ষে করা ভীষণই অসম্ভব। আর যে মানুষটি শৈশব থেকেই চাইছে যে মানুষের প্রতি সেবায় নিজেকে নিযুক্ত করবে, মানুষের জন্য করবে, মানুষের ভালোর জন্যই প্রত্যেকটা মুহূর্তে যিনি ভেবে চলেছেন তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি, যিনি ইতিমধ্যেই কিন্তু এপিজে আব্দুল কালাম 2024 সম্মানে সম্মানিত। তাছাড়াও কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর জাতীয় পুরস্কারে 2024-এ পুরস্কৃত। আমরা আজকের এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যে মানুষটি জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনার মিশেলেই নিজেদের জীবনকে ব্যক্ত করছেন। তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সবাইকে প্রণাম জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। অদূর প্রান্তরে কাকিমা জেঠিমার মতন বয়স্ক যারা অনুষ্ঠান দেখছেন তাদের চরণে প্রণাম। আর আপনারা বোধহয় যারা অনুষ্ঠান দেখছেন আর দু চার দিন দেখলেই চিনতে পারবেন সেই লোকটা, সেই পুরনো লোকটা, যে লোকটা শ্মশানে ঘুরে বেড়াতো। যাই হোক, আসবো অনুষ্ঠানে। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক মানুষই আছেন যেরকম যে নিজেদের ভাগ্যটাকে একটু বদল করতে চাইছেন কিংবা চাইছেন ভাগ্যে একটু উন্নতি, এবং তার জন্যই কিন্তু তারা বহু বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন এবং অনেক টাকা খরচা করে দেখতে পাচ্ছি আমরা যে অনেক বহু মূল্যবান পাথর ধারণ করছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। দাদা, এটা কি সত্যি সত্যি সম্ভব যে কোনো একটা পাথর ধারণ করলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে কিংবা আপনার ভাগ্যে সমৃদ্ধি চলে আসবে? কথা হচ্ছে যে ভাগ্যটা আমাদের কোনো পছন্দ করা বেডরুম না, যে একটা টাইলস ভেঙে গেছে কালকে চেঞ্জ করে নিলাম, সঙ্গে সঙ্গে ওটা লেগে গেল আর একটা করে দিলাম, মানে ভাগ্যটা বদলে গেল, তা হয় না। আর পরিবর্তন করা সম্ভব, পরিবর্তন করা যায়। তার মধ্যে পরিবর্তনের মধ্যে কিছু কাজ হচ্ছে গ্রহের এফেক্ট, কিছু কাজ হচ্ছে নিজের কর্ম, আর কিছু হচ্ছে ভালো দেবদেবীর কিছু পূজা অর্চনা যন্ত্র ধারণ করা। টুডে, আজকের ডেটে মানুষকে তাবিজ কবচ সবাই পড়ছেন, তাতেও নিটফল জিরো। গ্রহরত্ন পড়ছেন, তাতেও নিটফল জিরো। অ্যাকচুয়াল হয়ে গেছে কি জানো, আমাদের না এই অ্যাস্ট্রোলজি জগৎটা একটা এমন জায়গায় আস্তে 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 পৌঁছে যাচ্ছে, সেখানে আর অবিদ্যান সর্বত পূজ্যতে, বিদ্যান সর্বত অপূজ্যতে, একটা অন্য ক্যাটাগরিতে চলে গেছে। যে হয়তো 17-18 বছরের বাচ্চা ছেলে, সেও অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। এবার একটা বিধান, কাকে বিধান দেবে? সে আগে সত্যযুগ তো নেই, সত্যযুগ থাকলে না বলা যেত। এবার আপনারা ভালো করে শুনছেন অনুষ্ঠানটা, আসি যে সত্যযুগ নেই যে একটা ভালো করে বিধান দেবো। এবার আপনি যদি আমার কথা বলেন, আমি 7-8 বছর বয়স থেকে করে আসছি। আমার দাদুর বড় বড় ক্লায়েন্ট ছিলেন এবং আমাদের ব্যাপারটা শুনলে একটু অবাক হবেন। আমরা কিরকম সাধনা করে যদি শুনতে চান, একটুখানি একটু হিস্ট্রিটা একটু ছোট করে বলিনি বাড়ির, তাহলে কিন্তু সর্বাপেক্ষে বুঝতে সুবিধা হবে। আমার দাদু থাকতেন এক বাড়িতে, শান্তি আশ্রম আমাদের বাড়ির নাম। শান্তি আশ্রম কালীঘাটে আছে, শান্তি আশ্রম এলাহাবাদে আছে, শান্তি আশ্রম রয়েছে হরিদ্বারে। এই নামটা শান্তি আশ্রম কেন? আমার দিদিমার নাম ছিল শান্তি রানী ভট্টাচার্য, তাই শান্তি আশ্রম। আমার দাদুর নাম ছিল ভূপেশচন্দ্র ভট্টাচার্য, কিন্তু যখন সন্ন্যাস নিয়েছিলেন তারপরে তন্ত্রাধীশ, আগম্বিশ, সরস্বতী, ধিংরি, খিচুড়ি, তন্ত্র পরিব্রাজক, বিশ্বতান্ত্রিক সম্রাট এতগুলো উপাধিতে ভূষিত ছিলেন। ওনার স্নেহধন্য, ওনার স্মরণ পাওয়া বা ওনার একটুখানি
সান্নিধ্য পেয়ে মানে কতজন যে কত কিভাবে জীবনটাকে পরিবর্তন করে নিয়েছে তা আমি আজকে আর বলে বোঝাতে পারবো না, কারণ আমি এসব কথা খেয়াল করতে চাই না। যিনি আমাকে পথপ্রদর্শক তার কথা খেয়াল করলেই মানে মনে হয় যেন ক্যানভাস করছি আমি, একটু বেশি বলবো না আমি। আর আবার দিদিমা থাকতেন একদম কালীঘাট মন্দিরের পাশে, যেখানে মাদার টেরিজার যে এখন আশ্রমটা রয়েছে ঠিক তার উল্টো দিকে বাড়িটা, দোতলা বাড়িটা আমার বাড়ি ছিল। তা আমার দিদিমাকে শুনলে একটু অবাক হবেন আপনারা, মানে একটু ডিপলি ভাববেন যে আমি কি বলছি, কি বলতে চাইছি। আমার দিদিমা হাইটে ছিলেন 4.5 ফুট, গায়ের রং ছিল মানে কি বলবো, বিদেশি সাহেবরা থাকে সেরকম গায়ের রং। আর মা কালীর বা কালীঘাটে মা কালীর এক বর্তমানে জিভটা দেখেছেন যে একটা কত বড় জিভ, ঠিক ওনার মাথার এখান থেকে একদম পায়ের তলা অব্দি একটাই জটা ছিল জিভের মতন। আর সব থেকে বড় কথা বলবো, যেটা বলবো সেটা আপনারা গিয়ে খোঁজ করে দেখতে পারেন, অবিশ্বাস্য হলেও সত্য। উনি জীবনে কোনোদিন ভাত খেতে আমরা দেখিনি কোনোদিন। উনি খেতেন কি খেতেন, একটা উনুন ছিল, উনুনটা ছাই কয়লা দিয়ে, কয়লা তখন কাঠ কয়লা চলতো, কাঠ কয়লা। ছোটবেলায় যখন আমি দেখি শিখি, এখন আমার 8 বছর 9 বছর বয়স হয়, ওই একটা সিলভারের বাটি ছিল, বাটিতে চা করতো, লিকার চা, ওই লিকার চা খেত। আর তখনকার দিনে অনেকে দেখবেন বয়স্ক লোকরা নস্যি নিত, নস্যি নাকে বা কোথাও নস্যি টানতো, এসব করতো, তো উনি নস্যিটা নিতেন। আর কখনো কখনো ইচ্ছা হলে ঠিক মন্দিরের এপারে একটা পেঁয়াজি আর একটু মুড়ি নিয়ে যেত বাবু, ইচ্ছা হলো খেলো। ওনার ঘুমের টাইম হচ্ছে সকালবেলা, আপনি যাবেন ঘুমাচ্ছে, সকালবেলা 6টা থেকে 12টা অবধি ঘুমাচ্ছে। সবাই আসছে, মা মা কোথায়, মা ঘুমাচ্ছে। এবার মা যে ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে জানেন, 13 থেকে 14খানা রাস্তার কুকুর ঘরের মধ্যে নিয়ে পুষে রেখেছেন, সব কুকুরগুলো ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে। আচ্ছা, এই যে উনুনের ছাইটা বার করবে, বাইরে ফেলার মতো কেউ ছিল না। ছাইটা ফেলতে 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 ফ্লোরের উপরে 5 থেকে 7 ইঞ্চি ছাইয়ের ফ্লোর হয়ে গেছিল, পুরো ঘর সব। এবার তার উপরে কুকুররা কিন্তু বাথরুম সব করছে, ছাই চাপা দিচ্ছে, ওখানে উনি আছেন। একটু ভাববেন কিন্তু আমি কি বলতে চাইছি, একটা মানুষ ওভাবে থাকতে পারে কি পারে না। যাই হোক, দুপুরবেলা আপনি 2টো রেটে যাবেন, দেখবেন মা জেগে বসে আছে, সবাই আসছে বসছে। এবার কার নাকে বাজে গন্ধ আসছে তাকে দেখলেই বলে দেয়, পরিষ্কার বলে দিতেন। কেন, আমার দাদু দিদিমার মধ্যে খাতিরটা খুব গভীর ছিল। মানে আমার মনে হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মার যেরকম সম্পর্ক ছিল, আমার দাদু দিদিমার সম্পর্কটা সেরকম ছিল। লোক দেখানো ছিল না যে দিনে তো ওই বাড়িতেই থাকতে হবে। দাদুর সাথে দেখা করতে যেতেন তখন বলছি আমি সব। তো এইখানে কেউ যদি বাজে স্মেল নাকে পেত, যে কুকুর কোখানে বাথরুম করে যে গন্ধ বেরোচ্ছে, তাকে পরিষ্কার বলতো যে এটা গরিবের বাড়ি, এখানে এইভাবেই বসতে হবে ছাইয়ের উপরে, না হলে বড় লোকের বাড়ি রাস্তার ট্রাম লাইনের ওপারে আছে, চলে যাও। এ বুঝতে পারছেন, কটাক্ষ করে বলতো বড় লোকের বাড়ি কাকে, আমার দাদুকে। কেন বলতো দাদুকে, এই কারণে বলতো, কারণ দাদু আবার থাকতেন কোথায়, বিদেশি কার্পেট পাতা, বিদেশি খাটের উপরে, তখনকার দিনে উইন্ডো এসি, তখনকার সময় মানে, আর ভেবে দেখুন মানে কত বলবো আমি, 26 বছর বা 30 বছর 35 বছর আগের কথা। উইন্ডো এসি, আমরা তখন এসি বলে কিছু জানি না। ভারত কোম্পানি টেলিভিশন, কাঠের জানলা এরকম খুলতাম, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। আর 3তলা বাড়ি, সারাদিন হই হই করছে লোকজন, সারাটা দিন গম 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 করছে বাড়ি, 14খানা গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির নিচে। আর আমার দিদির কাছে কি সারাদিন করে আবার যেই 7টা 8টা বাজবে শুয়ে পড়েছেন নেই। এবার আপনি বলুন যে আমার দিদি ওখানে কি করে থাকতেন। আচ্ছা, উনি দেখা করতে যেতেন কখন, কোনো দিন ইচ্ছা হলো, যা ম্যানেজারকে ডাকো, ম্যানেজারকে বললো সকালবেলা কালীঘাট বাজার থেকে মুরগির মাংস, খাসির মাংস যেগুলো পাওয়া যায়, হাড় পাড় হাড়িটা, ওই 5-10 কিলো কিনে নিয়ে এলো। হিন্ডোলিয়ামের হাড়ির মধ্যে চাল আর মাংস হলুদ আর নুন দিয়ে রান্না হলো, নিয়ে থালা গোটা 15-20 অ্যালুমিনিয়ামের থালা নিয়ে চললো। এইবার রাস্তায় যখন রাত্রি 12টার সময় বেরোচ্ছে আমার দাদুর সাথে দেখা করতে, তখন ওনার যে ডাক, এ ভুলু আয়লালু এ কালু, কোথা থেকে যে ডাক শুনতো আমরা বুঝতে পারতাম না। 10 মিনিটের রাস্তা আমরা হাঁটতে হাঁটতে যেতাম, উনি রিক্সা বসে যেত, রিক্সার মতো থামাবো, যেই নামলো ঠিক কোথাকার কুকুর কোথা থেকে যে চলে এলো, এসে ওনার কাছে চুপ করে বসলো, সবাইকে থালায় খেতে দিল, সবাই খেলো, থালাগুলো তুলে নিয়ে রাখলো, আবার চললো। কালীঘাট বাজারটা ক্রস করে কালীঘাটে আরেকটা আছে, আরেকটা বিশ্বকর্মা ঘুড়ির দোকান, ওখানে দাঁড় করালো। আবার লালু হুলু কালু কারো আছে জানি না কোথা থেকে, সব গলির ভেতরে বেরিয়ে এলো, তাদেরকে খাওয়ালো। খেয়ে এবার ট্রাম লাইন ক্রস করলো, ট্রাম লাইন ক্রস করে পটুয়াপাড়া মুখে ঢুকতে যেখানে ঠাকুর বানায় সেখানে দাঁড় করালো। এবার আবার শুরু করলো, এ কালু এই তোরা কোথায় রে, সে ঘেও করতে করতে 10-15 দিন এলো, ওদের খাওয়া শেষ। এবারে খালি হাঁড়ি নিয়ে ম্যানেজারকে বললো বাড়ি থেকে ধোবে এগুলো সব। তারপরে গেলেন আর দাদুর উপরে চলে গেলেন। দাদুর উপরে যখন চলে গেলেন তখন আর কারো যাওয়ার পারমিশন নেই। কি কথা বলেন ওনারা কে জানে।
মানে দুজন ভকর 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 প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা। এবার 3:30টার সময় উনি আসছেন, রাত্রে 3:30 ওখান থেকে বেরোচ্ছেন, বেরিয়ে উনি আসছেন বাড়িতে। সকালবেলা এসে পৌঁছলেন 4:45, 4:45 পরে এসে বসলেন, হয়তো চা খেলেন বা শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। এবার সেই বাড়িতে আমাকে আমার দাদু বলেছে যে তুমি তোমার দিদার কাছে যাও, আমি বলে দিয়েছি তোমাকে কিছু শেখাবে, তুমি সেগুলো শেখো, তোমার জীবনে কাজে দেবে। আর আরেকজনকেও সঙ্গে দিয়েছিলেন, তাকেও নিয়ে যাও। নিয়ে গেলাম দিদার কাছে। দিদা দেখে আমাকে হাসতে এসে বলছে, ভাই যেটা শেখাবো শিখবি, আমি জানি তুই পারবি, তোর দ্বারা হবে, কারণ তোর মধ্যে সেই জিনিসটা আছেই। কারণ তোর দাদুর হাত যখন তোর মাথায় আছে, তোর মধ্যে সেই জিনিস আছে। তবে ভয় পাস না, হ্যাঁ, যে কোনো রকম কোনো অসুবিধা, আমি তো আছি বলে আমাদেরকে কয়েকটা জিনিস বলে দিলেন। এটা একটা ছাদের একটা ছোট্ট ঘর আছে, ছাদের জানলা দরজা বন্ধ করে এই জবটুকু খালি করতে থাকে। কারণ আমাদের ঘরটা এরকম ছাদে না, এই ছাদ আর ওই মায়ের মন্দিরের চূড়া কালীঘাট, মানে ছাদের উপরে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় একদম, মানে দূরবীনও লাগে না, সামনে। ঠিক জবটা করছি, আপনি বিশ্বাস করবেন না, একটা কথা বলি, মানে তখন হবে কটা, এই 11:30 পৌনে 12টায় বসেছি, এক মনে করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে করতে যাচ্ছে। যখন 1:30 2টো বাজে, তখন এমন দমকা হাওয়া, এমন ঝড় এমন ভাবে এলো, মনে হচ্ছে না যে বাড়িটায় বসেছে ওই বাড়িটাকে ভেঙে চুরমার করে নিয়ে যাবে। সে জানলা দরজা ছিটকারি ভেঙে হাওয়া একদম তলপাড়, আর মায়ের মন্দির নাক মন্দিরটা দেখা যাচ্ছে খালি, আর শুধু তলপাড় হচ্ছে। আমাদের তো তখন মনে হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি, মানে পালাতে পারবে পাচ্ছি, মানে ছাদ থেকে ঝাঁপ দিলেও বোধহয় ভালো হয়। এই মনে মনে ভাবতে ভাবতে হঠাৎ দেখছি সেই দৃশ্য আজও ইতিহাস আমাদের মনে। আমি মৃত্যুর আগেও ঝর্ণাক করে লিখে দিয়ে যাব, যেটা দেখেছি ভুলবো না। আমি দেখলাম আমার দিদা নিচ থেকে বসছে, সারা গায়ে রুদ্রাক্ষের চাদর, গায়ে দেওয়া সারা গায়ে রুদ্রাক্ষের চাদর, বুঝতে পারছেন? একটা রুদ্রাক্ষ গলায় ধারণ করে, অত বড় চাদর গায়ে দিয়ে হাতে খাড়া নিয়ে মা কালী মন্দিরে দিয়ে তাকিয়ে বলছে, ওরা সর্বনাশিনী, তুই যদি আমার নাতিদের খাস আমিও তোকে খেয়ে নেবো। গায়ে এখনো কাটা দেয় শুনলে, বড় বড় চোখ করে, লাল ঢেকে ঢেকে চোখ করে তাকিয়ে বলছে, যদি আমার নাতিরে তোকে খাস তা তোকেও আমি খেয়ে ছেড়ে দেবো। খাড়া হাতে, তো এক হাতে ওই সরু হাত, অত ওজনের খাড়া এক হাতে তুলে দাঁড়িয়েছে। আমাদের ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল সেদিন। কি দেখলাম আমরা, ঝড় থামলো, সবই থামলো, দিদিমা চলে গেলেন। এবার আমরা কখন নামবো বুঝতে পারছি না। যখন মোটামুটি 3:30 বেজে গেছে, এবার নামি। এবার যখন নামছি আমরা আস্তে আস্তে বলছি, আসবো আসবো, কোনো সাড়া নেই, চুপকে ধর। তখন এবার আমরা বলবো শুয়ে পড়ছে, তাহলে দিদিমা কালকে দরজাটা ভেজিয়ে দিয়ে আমরা বরঞ্চ মেন গেট খুলে বাইরে বেরোই। সকাল 4টে বেজে যাবে, কালীঘাটে লোকজন আরম্ভ হলো। তো আমরা দরজার কাছে যেতে আবার একটা শিহরণ ঘটনা ঘটলো, সেটা দেখে আরো আমরা অবাক মানে তারপর থেকে আমার ঢুকতে কিছুদিন ভয় লেগেছিল, তারপর আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম। কেন? সেই তন্ত্রের কাজ শিখে ফেলে আমরা বুঝে গেছিলাম যে এই কাজ এই হয়, সুতরাং সেসব থেকে আর ভয় পেতাম না। পরে দেখছি আমার দিদিমা বসে আছে, একটা মা বগলার মূর্তি ছিল, একটা অন্নপূর্ণের মূর্তি ছিল, জীর্ণ ফাটল ধরা বহু পূর্ণ ব্রিটিশ আমলের মূর্তি বানিয়ে রাখা ছিল। উনি যে রুদ্রাক্ষ পরিবেষ্টিত করে জবে বসে আছেন, আর ওনার মুখের সামনে দুখানা বড় বড় সাপ কোনা ধরে বসে আছেন, একদম মুখের সামনে উনি কিন্তু বসে আছে। ওই থেকে আমরা নেই, 1 2 3 অল ইন্ডিয়া ফ্রি, আমরা একদম সোজা নিচে নেবে দৌড়, দরজা বন্ধ করে বেরিয়ে গেছি, আর দরকার নেই, এই বুড়ির কাছে আসারই দরকার নেই বলে সকাল দৌড়ে গঙ্গা, পাশেই গঙ্গা তারিখে বসে আমরা শুধু বাজে কি হলো, কাল রাত্রে কি দেখলাম, এটা কি হলো, সাপ কোথা থেকে এলো বাড়িতে, কি হলো। তারপর সকালে তো ঘুমিয়ে থাকে, আমরা সকালে যথারীতি ঘুম পেয়েছে, আস্তে করে গিয়ে ওপরে ঘরে ছাদে করে ওই ঘরে একটু বিছানা করে শুয়ে পড়েছি, ঘুমিয়েছি। দুপুরবেলা উঠেছি, উঠে নিচে নামতে সাহস পাচ্ছি না, ওই যে ভয়। আবার দেখি দিদা এসছে করে, কিরে তোরা চান টান করবি না, খাবি না? পুরো না স্ট্রাকচার চেঞ্জ, ভলিউম চেঞ্জ, কথা বলার স্টাইল চেঞ্জ। কে ছিল কাল রাত্রে আর আজকে কে? আজকে যেন সেই বুড়ি এসছে, এ ভাই খাবি না, চল চল খেয়ে যা, গঙ্গাকে স্নানটা করে। আর গঙ্গার জল তখনও ছিল কালো, এখনো কালো, কালো জলেই চান করতাম। ঠিক কালো জলে চান করে এসে তার মজা পেতাম ছোটবেলা একটু। চান করে এসে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া কি খাবো, ওনার ওখানে যে ম্যানেজার যা থাকতো রান্না করতো তাই খেতাম। আর তারপর একটা কথা হচ্ছে, কালীঘাটে দেখবেন নাম করা একটা পার্ক আছে, কালীঘাট মন্দিরের উল্টো দিকে দুধওয়ালা পার্ক নাম ছিল, এখন যেটা কর্পোরেশনের অফিস হয়েছে, কমিউনিটি হল টল হয়েছে। ওখানে দুর্গাপুজোর মহালয়া থেকে আমার দাদু অষ্টাদশ মহাবিদ্যা পুজো করতেন। এক একটা ঠাকুরের হাইট ছিল 15 থেকে 20 ফুট হাইট, এক একটা ঠাকুরের। প্রত্যেক দিন 18 দিন ধরে পুজো চলতো, আর সারা রাত পুজো হতো। আর সারাদিন সেই লোককে সামাল দেওয়ার জন্য পুলিশ লাগতো, পুলিশ মানে একটা ব্যারিকেড দিয়ে লোক ঢুকতো, মনে হচ্ছে যেন
আজকের ডেটে যে আমরা পুজোটা শ্রীভূমিতে দেখি, আমরা সেই 8-9 বছর বয়সে সেই পুজোটা আমরা দেখেছি কালীঘাট দোতলা পার্কে। মানে কাতারে কাতারে লোক মানে সে ঠেলাঠেলি করে ঢুকছে, বাঁশ ভেঙে দিচ্ছে অবস্থা, দর্শন করে বেরিয়ে যাচ্ছে। আর আমরা থাকতাম ভেতরে, কিসের জন্য জানেন? ওই থালার মধ্যে পয়সা পড়তো 10 টাকা, 10 টাকা তো না তখন, ওই 4 আনা 10 পয়সা পকেটে চুরি করে বাইরে ঘুগনি খাওয়ার জন্য। লোকে খেলে দিচ্ছে আর দক্ষিণ টানা চুরি করতাম দোকানে। আমি আমার মাসির ছেলেটা মিলে ওই যেই 50 পয়সা 1 টাকা হলো হয়ে গেল আমাদের কাজ শেষ, আমরা পারি একদম বাইরে। কারণ তখন দেখার কেউ ছিল না, আজাদিতে ছিলাম তো। সেই পুজো হচ্ছে, এবার ভোগ হচ্ছে, বলি হচ্ছে, সব হচ্ছে হয়ে, কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে সকালে, ভোর রাতে খাওয়া দাওয়া করছে, দুপুরে করছে, আর বাকি খাবারটা যাচ্ছে কোথায়? মায়ের ঘরে। মায়ের ঘরে বলতে কার ঘরে? দিদার ঘরে। দিদার ঘরে যাচ্ছে। এবার দিদার আবার কিছু সৈন্য সামন্ত ছিল যারা সব জটাধারী সন্ন্যাসিনী, সব এসে দিদার বাড়িতে তখন ওই টাইমটুকু থাকবেন। এবার দুপুরবেলা একজন বলছে, মা খিদে পেয়েছে, খাবার কোথায় আছে? বলছে ওই ঘরে আছে, নাও বেড়ে খেয়ে নাও। তো পাতার শালপাতা, তখন তো শালপাতা চলছিল, হাড়ির উপর দিয়ে শালপাতাটা সরালো, একটা ব্যবসা গন্ধ রয়েছে। তো বলছে ওরা বলছে এগুলো খাবো কি করে, এখান থেকে ব্যবসা গন্ধ বেরোচ্ছে, এই খাবার কি করে খাওয়া যায়? কবেকার খাবার কে জানে। এসে বলছে, মা ও খাবার ব্যবসা গন্ধ বেরোচ্ছে। বলে ব্যবসা গন্ধ বেরোচ্ছে কেন? ব্যবসা গন্ধ বেরোনো কথা না তো, নষ্ট হবে কেন? খাবার খাবার নষ্ট হয় নাকি? দাঁড়া আমি দেখি একটু। উঠলো, উঠে শালপাতা সরালো, দেখে হাতাটা দে, হাতা দিল। আপনি বিশ্বাস করবেন, মনে হচ্ছে না এখনো কোনো উনান থেকে নাবিয়ে এখনো এই যে ধোঁয়া উঠছে, গরম 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 দিচ্ছে বলির মাংস, ভাত, ডাল, মনে হচ্ছে এই সবে রান্না করে না বলো গরম গরম খাবার। আর ওরা সব অবাক যে কি দিচ্ছি। আর আমি তখন হাসছি, যেখানে বলুন তো আমি লীলা থেকে বুঝে গেছি। তারপরে শিখেছিলাম শ্মশান সাধনা, তারপর ধরেছিলাম সব সাধনা, তারপর পঞ্চমকার সাধনা, তারপর চক্র সাধনা, তারপর করলাম রাজেরাপ্পা ছিন্নমস্তা। এই করতে করতে আজকে বহু মানুষের এই হাত দুটো থেকে বহু মানুষের বহু পুজো, বহু যন্ত্র আমার খেয়াল নেই, আমার অগোচরে আমার হাত থেকে হয়ে গেছে। আর যাদের হয়েছে তারা আজও কিন্তু দাদার কথা শুনেছেন, যে দেবাশিসদা কি বলছে একবার একটু শুনে চলি, হয়তো আমরা ভালো থাকবো। আর হ্যাঁ, ভালো থাকবেন। তার কারণ হচ্ছে আমি কখনো কুকথা বলবো না, কাজে যেতে বলবো না, আর সব থেকে বড় কথা হচ্ছে মনুষ্যত্বহীন হতে বলবো না, আর বলবো না ঠকে যেতে। বুদ্ধি আছে, বুঝে চলুন। অসুবিধা হলে গ্রহ ক্ষতি করবে, কি করে, কেন ক্ষতি করবে? যেহেতু শনি মানে দেখুন দক্ষিণাকালী, কলকাতার মধ্যে কিন্তু একটা দক্ষিণাকালী বলতে একটাই আছে, বাকি কিন্তু সব দক্ষিণাকালী কেউ নেই। কালীঘাটের মা কালী হচ্ছে দক্ষিণাকালী। দক্ষিণাকালী তার যে শিষ্যটাকে, দক্ষিণাকালী শিষ্য হচ্ছে গ্রহরাজ, বড় ঠাকুর। এই বড় ঠাকুর যখন এই শনি 7.5 মানুষের প্রভাব পড়েছে, আমি তো বলবো আপনারা দক্ষিণাকালী মায়ের মন্দির শনিবার করে গিয়ে পুজো দিন। কারণ যখনই আপনি দেখবেন কোনো শিষ্য, মানে কোনো একটা পাড়ার ছেলে বা পাড়ার লোক আপনাকে ভয় দেখাচ্ছে, মারবে বলছে, করছে, আপনি খোঁজ নিন তার মাস্টারকে, তার উপরে কি আছে। আপনি তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে বলুন আমার এই দশা। এবার তার উপরে গার্জেন যদি ওকে বলে দেয় তুমি ওকে ডিস্টার্ব করো না, কিন্তু আমার কাছে এসেছি, তাহলে সেই ছেলেটি কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। কারণ তাকে ডিস্টার্ব করা মানে তার ওপর মহলকে টপকানো, তো সেটা করতে পারবে না। ঠিক সেরকম আপনি যদি দক্ষিণাকালী পুজো দেন, বড় ঠাকুর কিন্তু আপনাকে বিরাট একটা হানি পৌঁছাতে পারবে না, আপনার কর্মফল ভালো করাবেই, কারণ যেহেতু ওনার অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণাকালী। ঠিক তেমন রাহুর জন্য আপনাদেরকে বলে রাখি, বুধবার দিনকে মেরুন কালারের ড্রেস পরবেন না, আর সর্ষের তেলটা খাবেন না। যাদের রাহু দশা চলছে, আপনারা জানেন নিশ্চয়ই রাহু দশা চললে 18 বছর, আমি চাই ঠাকুরের কৃপায় কোনো সন্তানের মানে যৌবন বয়সে রাহুর কৃপাটা না আসুক। যদি আপনি মনে করেন 15-18 থেকে যদি রাহুর দশা লেগে 18 বছর, সেই ছেলেকে কন্ট্রোল করা মানে বিষাক্ত ব্যাপার হয়ে উঠবে। সে আপনার ঘর বাড়ি বেরো বেঁচে দেবে, জমি জমা শুধু বেঁচে দেবে, আলমারি থেকে টাকা পয়সা নিয়ে চলে যাবে, যা বলবে তাই করতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে বলবো কাকে ছিন্নমস্তা পুজো দিন, ছিন্নমস্তা যন্ত্র, ছিন্নমস্তা ধারণ করান, ছিন্নমস্তা পুজো করে যন্ত্র ধারণ করান, যাতে মা ছিন্নমস্তা কৃপা লাভ করা যায়। এরকম তন্ত্রের কথা বললে আমি আজকের ডেটে আর বেশি কথা বলতে চাই না, কেন আমার ভালো লাগে না, বিশ্বাস করুন। কেন আমি এখন টেলিভিশন দেখিও না, আর দেখতেও চাই না, ঠাকুর যেন না দেখতে বলে আমাকে। কারণ এখন তন্ত্রের পরিভাষা যেগুলো দেখছি, যেগুলো শুনছি, যেগুলো বুঝছি, সেগুলো আবার ডিকশনারিতে কেন ছিল না তার সন্ধানে খুঁজতে হবে। এখন আমাকে এই বয়সে খুঁজতে হবে কেন ছিল না। আরে যেটা কোনো অস্তিত্বই নেই সেটা আমি খুঁজে কি করবো? দেখারও দরকার নেই, খোঁজারও দরকার নেই। একটা কথা বলে রাখি, আমি মরা যখন পড়াই না, শ্রাদ্ধ আমি খাবো না। একদমই তাই। আপনাদের মতন কিন্তু আমরাও একটা খুব সুন্দর মুহূর্তে সাক্ষী থাকলাম। আপনারা শুনলেন দাদার সেই রোমহর্ষক কাহিনী, আমরাও কিন্তু শুনলাম এবং
শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মানুষটি খুব অল্প বয়স থেকেই এই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, সেই মানুষটি সত্যি সত্যি চাইছেন যে তিনি যাতে মানুষের সেবা করতে পারেন এবং মানুষের জীবনে একটু সুখ সমৃদ্ধিতে কিভাবে ভরিয়ে তুলতে পারেন। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু সেটাই চাইছেন। এবং যারা এখনো বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8334926072 নাম্বারে। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই 3 দিন আগে বুকিং করবেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন 1/1 জগবন্ধু মোদক রোড শোভাবাজার সুতানটি চেম্বারে। তাছাড়া কিন্তু আপনারা দাদাকে পাচ্ছেন মুম্বাইয়ের চেম্বারে, ব্যাঙ্গালোরের চেম্বারে, গৌহাটির চেম্বারে এবং বাংলাদেশেও কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আমাদের জীবনে একটু সৌভাগ্যর সূচনা হোক। আপনি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এই একটা জিনিসের জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি। আজকের সময়টা কিন্তু ভীষণই অশান্তমূলক। আমরা কিন্তু কেউই বলতে পারবো না আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণ ভালো আছি, কিন্তু বিপদ আসলে যে মানুষটি আমাদের সঙ্গে পাশে থাকবেন এবং বিপদ আসলে যে মানুষটি সত্যি সত্যি পারেন আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। যে মানুষটি ইতিমধ্যেই আইকন অফ ইন্ডিয়া 2024 সম্মানের সম্মানিত এবং ভূষিত, সেই মানুষটির কথা আর বলার কিন্তু অপেক্ষা রাখেই না। এতগুলো মানুষ এতগুলো সম্মানে যে মানুষটি সম্মানিত, তার জন্য আলাদা করে বলার আমাদের কোনো মাত্রাই থাকে না। শুধু এটুকুই কাম্য যে আমরাও চাই আপনাদের জীবনে যখনই বিপদ আসুক কিংবা বিপদের সম্মুখীন হচ্ছেন এরকম আপনারা আভাস পান, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন দেবাশিস মুখার্জির সঙ্গে। কারণ দাদা কিন্তু সত্যি সত্যি পারেন জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে আপনার জীবনকে একটু উন্নতির দিকে এগিয়ে যেতে। আপনার জীবনে যে কোনো রকম সমস্যা হতেই পারে, সেই সমস্যা ছোট হোক কিংবা অনেক বড় হোক কিংবা অনেক দিনের সমস্যাই হোক না কেন, সেই সমস্যার যিনি সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে, সঠিক রেমেডির মধ্যে দিয়ে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে দিতে পারেন, তিনিই হচ্ছেন দেবাশিস মুখার্জি। দাদা আজকে কিন্তু অনুষ্ঠানের একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, তো দর্শকদের যাওয়ার আগে যদি কিছু বলতে চান। এখন আমি যদি বলি দর্শকরা কি সে কথা শুনবে? এখন বর্তমানে হয়েছে এখন এমন জিনিস বলতে হবে যেন এখনই কাজ করে, কিন্তু আমি তো সেগুলো পারি না। সুতরাং একটাই কথা বলতে পারি, বলেছি না যে অন্ধকার রাস্তায় ফেলে দেবো না। আমি যার জব করে শান্তিতে মানসিক শান্তি পাই, যার জব করে সবকিছু পাই, যার জব করে সবকিছু পেয়ে এসেছি। যদি মনে করেন শত্রুতা বাড়ছে, নরসিংহের জব করুন। ওম উগ্রম বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বতমুখং নৃসিংহ বিষং ভদ্রভদ্রং মৃত্যু মৃত্যু নামাম্যাহম। অথচ আর যদি মনে হয় বাড়িতে অশান্তিতে, তারপর অশান্তিতে, অর্থ সংকট, খুব ভুগছেন, মানসিক যন্ত্রণায় কাঁদছেন ছেলে মেয়েদের জন্য, একটু করুন না, মাকে ডাকুন না। কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিত্তাং কামেশ্বরী নমস্তুতে। শুধু এইটা বলুন আর একটু জপটা করুন, অন্তত 10 বার করুন। স্নান করতে করতে বললেও হবে। মা বলেছেন যে যত্রতত্র সেখানে তুমি জপ করো, বা আপনি বাথরুম টয়লেটে গিয়েও জপটা করলো, সেটাও কিন্তু মা নেবেন। আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই। এই দুটো করুন। আমি বলছি আপনাদেরকে, আপনি লাখ টাকার পাথর করুন আর এটা আপনি করুন, দেখুন কোনটা ফল। একদমই তাই। আমরাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছি আপনাদের জীবনে এমন একজন মানুষকে প্রতিস্থাপন করতে, যিনি সত্যি সত্যি পারেন জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনার মধ্যে দিয়ে আপনার জীবনে একটু উন্নতি এনে দিতে কিংবা আপনার প্রিয়জনের জীবনে একটু উন্নতি এনে দিতে। দেখুন, মানুষ জন্ম যখন আমাদের হয়েছে তখন কিন্তু আমাদের সুখ দুঃখ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে থাকবে। এটা কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমরা কিন্তু কখনোই একটাকে ফেলে দিতে পারি না। যখন সুখ আসবে তার বিপরীতে কিন্তু দুঃখও আসবে, কিন্তু দুঃখ যখনই আসবে কিংবা বিপদ যখনই আসবে, যে মানুষটিকে আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন, আপনাদের কাছে পাবেন, তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি, যিনি ইতিমধ্যেই দেশ বিদেশে প্রত্যেকটা জায়গাতেই মানুষের ভালোর জন্য সবসময় ছুটে গিয়েছেন। তিনি হচ্ছেন দেবাশিস মুখার্জি। এবার আপনার পালা। আপনিও যদি চান নিজের জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে, নিজের ভাগ্য পরিবর্তন করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে দেবাশিস মুখার্জির সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।